আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব দেশের বিনিয়োগ এবং রপ্তানি খাত নিয়ে। আমরা অতিথি হিসেবে পেয়েছি এস.এম. ফজলুল হক, যিনি বিজিএমই এর সাবেক সভাপতি ছিলেন এবং সেই সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক যে লিডারশিপ সেই ক্ষেত্রে একটি উজ্জ্বল নাম, যিনি বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। জনাব ফজলুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, আমরা আলোচনাটা শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশ সহ প্রায় 60টা দেশের উপর নতুন অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছে। তো আমরা তো জানি যে এমনিতেই বাংলাদেশের, যদি তৈরি পোশাকের কথাই ধরি, যেহেতু আপনি তৈরি পোশাকের যে সবচেয়ে বড় সংগঠন বিজিএমইর একসময় নেতৃত্ব আপনি দিয়েছেন, পোশাক খাতের আপনি একজন উদ্যোক্তা, যেমন সেই পোশাক খাতের উপর তো যুক্তরাষ্ট্রের বাজারে এমনিতেই 15 থেকে 16% শুল্ক আছে। এখন আবার নতুন করে 10% শুল্ক যদি আরোপ হয়, তাহলে এটার আসলে প্রভাবটা কি পড়বে? আপনাকে ধন্যবাদ। আমি দর্শক শ্রোতাদেরকে সালাম জানিয়ে আমি কথাগুলো বলতে চাচ্ছি। 10% শুল্ক আরোপ করেছে ইদানিং কালে, তার আগের কিন্তু সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে। এর আগেও বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে শুল্ক আরোপ করা হয়েছিল, পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল। কোনো জায়গায় শতকরা 50%, কোনো জায়গায় 40%, কোনো জায়গায় 30%। সেই আলোকে বাংলাদেশে আমাদের যেটা একেবারে সংক্ষিপ্ত আকারে বা সর্বনিম্ন ছিল, সেটা হলো যে 19%, 19%। তো 19% যখন আমাদের উপর শুল্ক আরোপ করা হলো, তখন আমরা মোটামুটিভাবে খুশি হলাম। এটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমাদের আগের যেই শুল্ক আরোপ ছিল তার সাথে এটা অ্যাড হয়েছে, সুতরাং আগেরটা বাদ না। তো সুতরাং সেই আলোকে যখন হলো গত ফেব্রুয়ারি মাসে, এটা নিয়ে সমস্ত পৃথিবী তো টালমাটাল, তার সাথে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ক্রাইসিস, এনার্জি ক্রাইসিস, সব মিলে সমস্ত পৃথিবীতে কেমন যেন একটা অসহিষ্ণু অবস্থা। সেই অসহিষ্ণু অবস্থার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত সেটাকে ক্যান্সেল করে দিয়েছে গত ফেব্রুয়ারি মাসে। তো তাহলে শুল্কটা থাকলো না থাকার কারণে, সেটা না থাকার টাইমটা কিন্তু গেছে গত 2 দিন আগে। কিন্তু ট্রাম্প সাহেব কিন্তু সেইখানে আবার, ট্রাম্প প্রশাসন আবার 10% শুল্ক আরোপ করেছে 60টি দেশের উপর। 2টা দেশকে অবশ্য আরও একটু বেশি করেছে, একটা হলো যে ভিয়েতনাম আর একটা হলো চায়না। সব মিলে দেখা গেল যে একটা 60টা দেশ মানে তো রপ্তানিমুখী, যারা রপ্তানি করে অনেকগুলো দেশ। সেই আলোকে এই বিষয়টা আমাদের দেশের জন্য কতদূর ইতিবাচক, কতদূর নেতিবাচক, সেটা আমাদের বিচার বিশ্লেষণ করার বিষয়। ফজল ভাই, এই বিষয়ে আমরা আরও আলোচনা করব। তার আগে আমাদের এক সহকর্মী এই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট করেছে, আমরা একটু রিপোর্টটা দেখে আসি। ধন্যবাদ। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে 60টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালের ট্রেড অ্যাক্টের 301 ধারার আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ার বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার পণ্যে 10% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। অন্যদিকে চীন, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে।
যদিও দেশভেদে এই হার ভিন্ন, তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং বাংলাদেশের রপ্তানি খাতের ওপর বাড়তি চাপ তৈরি করবে। ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভস দরকার, যাতে করে আমরা এই ট্যারিফ থেকে আমরা বের হয়ে আসতে পারি। অ্যাটলিস্ট এটাকে যাতে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, কারণ যদি এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি মধ্যে আনরেস্ট তৈরি হয়, আমরা যদি পিছিয়ে পড়ি, বাংলাদেশে কিন্তু পিছিয়ে পড়বে। রপ্তানি খাতকে টেকসই রাখার জন্য বাংলাদেশের যে শিশু শ্রম রয়েছে, বাংলাদেশের যে শ্রম আইন রয়েছে, বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে, বাংলাদেশের যে মানবাধিকার রয়েছে, এই বিষয়গুলো থেকে আমাদেরকে খুব সংবেদনশীল হতে হবে। অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। ধারার পরিবর্তন হবে, কিন্তু টোটাল ট্যারিফের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না, কারো কারো ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, যেমন চীনের ক্ষেত্রে হচ্ছে, যেমন ভিয়েতনামের ক্ষেত্রে হচ্ছে। তো এইটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের বিজনেস ইম্প্যাক্টেড হওয়ার কোনো কারণ নাই। ইউএস মার্কেটে আরও 10% ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়, সেটা ডেফিনেটলি আমাদের মার্কেটে এবং আমাদের উৎপাদন প্রক্রিয়ায় সেখানে একটা বড় প্রভাব পড়বে। ট্রাম্প প্রশাসন বলছে এই পদক্ষেপ মানবাধিকার সুরক্ষা, জোরপূর্বক শ্রম নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। যে আমরা রিপোর্টটি দেখলাম, রিপোর্টটি যেটি বলা হয়েছে যে অর্থনীতি বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে এটি এক ধরনের চাপ তৈরি করবে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর। অন্যদিকে আবার আমরা বিজিএমই এর সভাপতির বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে যেহেতু তাদের কম্পিটিটর যে দেশগুলো অর্থাৎ চীন, ভিয়েতনাম, তাদের শুল্ক যেহেতু বেশি, বাংলাদেশের যেহেতু একটু কম, সেক্ষেত্রে তারা আবার ভালো অবস্থায় থাকবে। তো তার মানে এই শুল্ক আরোপের সুবিধা অসুবিধা দুটোই আছে। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? না, বিষয়টা কিন্তু ইতিবাচক যেমন আছে, নেতিবাচকও আছে। ইতিবাচক দিক হলো যে আমাদের শ্রমশক্তি যারা আছে তারা এতদিনে দক্ষ হয়ে গেছে, আর আমাদের শ্রম বাজারে আমরা মোটামুটিভাবে আমাদের শ্রমশক্তি যারা আছে, শ্রমিকদেরকে আমরা থাকতে পারে বিভিন্ন রকম কথাবার্তায়, তারপরও একটা সমঝোতার মাধ্যমে দেশ চলছে। দক্ষ শ্রমিক শ্রমশক্তি যেটা বোঝায় সেটা আমাদের আছে। এক সেকেন্ড হলো যে আমাদের দেশে এই যে আমরা দীর্ঘদিন ধরে রপ্তানি করার কারণে আমাদের একটা বাজারে, আমেরিকার বাজারে একটা গুডউইল সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পটা, আমাদের কোয়ালিটি, আমাদের বিভিন্ন রকম পজিটিভ দিকগুলো তাদের দৃষ্টিগোচর হয়েছে। এবং আমরা মনে করি যে আর কিছু জিনিস যেটা আমাদের ইন্টারনাল ব্যাপার, আমাদের বিভিন্ন জায়গায় পোর্ট বলেন, তারপর বিভিন্ন ডুইং বিজনেস যেখানে যেখানে আমাদের আছে, অনেকগুলো লাইসেন্স প্রকিউর করতে হয়, সর্বক্ষেত্রে আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে। যদি সেই ব্যাপারে কয়েকদিন আগে আমাদের বিজিএমের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, তিনিও এই ব্যাপারে পজিটিভলি পরামর্শ দিয়েছেন যা যা করণীয়। এটা হলো যে আমাদের পজিটিভ দিক। আর অনেকগুলো গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে আছে, পৃথিবীতে অন্য কোনো দেশে নাই। আর নেতিবাচক দিকটা হলো যে সেটা হলো যে আমাদের পণ্য আমেরিকার বাজারে দাম বাড়বে। দাম বাড়তে গেলে ক্রেতারা আমাদের থেকে যারা কিনেন তারা করবে কি, তারা আমাদের প্রাইসটা কমানোর জন্য প্রেসার দেবে। প্রেসার দিলে তখন প্রাইস কমাতে গেলে আমাদের এখানে বিদ্যুৎ বলেন, এনার্জি রিলেটেড, প্রোডাকশন রিলেটেড, কমিউনিকেশন রিলেটেড, পোর্ট রিলেটেড সব কিছুর কিন্তু প্রাইসটা ঊর্ধ্বগতি। সেই ঊর্ধ্বগতিটাকে নিয়ন্ত্রণ করে আমাদের চলতে হবে। যদি আমরা সেটা করতে না পারি তাহলে কিন্তু একটা অসহিষ্ণু ভাব, 10% কিন্তু কম না। অন্য দেশে ভিয়েতনাম এবং চায়নাতে একটু বাড়তি হলো তাদের একটা অ্যাডভান্টেজ আছে, তাদের র মেটেরিয়ালস বলেন, তাদের দক্ষতা বলেন, তাদের সুযোগ সুবিধা আমাদের থেকে তো অনেক বেশি। এনার্জি সেক্টর তাদেরটা অনেকটা স্টেবল, আমাদের কিন্তু এনার্জি সেক্টরে আমরা অনেক প্রেসারে আছি।
সরকার চেষ্টা করছে, কিন্তু সরকার চেষ্টা করলেও যেহেতু আমাদের ইন্টারনাল আমাদের ইয়েটা তোলটা আনতে হয় বাইরে থেকে, এনার্জির গ্যাসটা আনতে হয়, সেই জন্য আমাদের এখানে ক্রাইসিস আছে। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আমাদের যারা কম্পিটিটর যে কান্ট্রিগুলো আছে তারা যে ফেসিলিটিসটা পায়, তাদের শুল্ক বেশি হলেও তারা সেটাকে রিকভার করতে পারে, কিন্তু বাংলাদেশে তো আদার্স যে ফেসিলিটিস, গ্যাস, বিদ্যুৎ যেগুলো বলেন, এবং সেটি সহ যে ডুইং বিজনেস কস্ট, সেটি তো বাংলাদেশে অনেক হাই। তো এখন আমরা দেখছি যে সম্প্রতি যে বিজিএমইএ এবং বিটিএমএ তারা এর আগে বিকেএমইউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তো নিশ্চয়ই এই সমস্যাগুলো নিয়েই তো আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী একটি নির্দেশ দিয়েছেন যে উচ্চ পর্যায়ে একটি কমিটিও গঠন করার জন্য এই খাতের উন্নয়নে। তো আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টিকে? এখানে কিন্তু সব কিছু মাননীয় প্রধানমন্ত্রী করে দেবেন সেই ধরনের আশা করাটা উচিত না। আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন তাদের কাছে আমার পরামর্শ এটা, যেমন গার্মেন্টস প্রোডাকশনের জন্য আমার ট্রান্সপোর্ট আছে, গার্মেন্টস প্রোডাকশনের জন্য আমার বিদ্যুৎ দরকার, গার্মেন্টস প্রোডাকশনের জন্য আমার শ্রমশক্তি দরকার, গার্মেন্টস প্রোডাকশনের জন্য আমার পোর্ট ফেসিলিটিস দরকার। আবার পোর্ট ফেসিলিটিসের ভিতর একটা না, শিপিং লাইন বলেন, কন্টেনার ইয়ার্ডেজ বলেন, দিস দ্যাট সব মিলে 8-10টা অর্গান আছে। সব অর্গানের সাথে বসে বিজিএমইর নেতৃবৃন্দের কথা বলতে হবে, যেটা আমরা শুধু পোর্টের সাথে একটা মিটিং করি না, হবে না। পোর্টের অর্গান যেগুলি আছে সব অর্গানের সাথে কথাবার্তা বলে প্রেশার মানে প্রাইসগুলো যাতে কোন কোন খাতে কমানো যায়, কোন কোন খাতে রিজনেবল প্রাইস করা যায় সেই জায়গায় আনতে হবে। এবং ডুইং বিজনেস বলেন, আমরা যতই বলি না কেন ওই যে এক্সট্রা টাকা যেটা দিতে হয় আর কি, সেই জায়গায় গিয়ে তাদের সাথে নেগোশিয়েট করতে হবে যে ভাই আমরা আগে একরকম ছিলাম, এখন অন্যরকম, সুতরাং এই জায়গায় আপনাকে সহনশীল হতে হবে। আমরা এক কথা বলি যে দুর্নীতি সমস্ত পৃথিবীতে আছে, এটাকে কমানো যায়, এটাকে শেষ করা যায় না। আমার টার্গেট থাকবে শেষ করার। আপনার শেষ করতে গেলে কোত্থেকে আরম্ভ করতে হবে? আমরা কি জিনিস খেয়ে সুস্বাদু খাবার খেয়ে তৃপ্তি পান, ওনাকে বললে আপনি কম খান, শুনবে কেউ? ভাই, কেউ শুনবে না। সুতরাং সেই জায়গায় এমন মেকানিজম সৃষ্টি করতে হবে, সেই জায়গায় তার গলায় কাটা লাগার মতো মানুষ, সৎ মানুষ দিয়ে অর্গান সৃষ্টি করতে হবে, যাতে ওই সুস্বাদুটা খেতে গেলে গলায় কাটা লাগে। তারপর আপনি বলতে চাচ্ছেন যে করাপশন এখনো বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার হিসেবেই কাজ করছে। কোন জায়গায় নাই করাপশন? সরকার চেষ্টা করছেন এখন, এই অল্প 3-4 মাসের সরকার, 17 বছর ধরে শেখ হাসিনার সরকার এখানে তো প্ল্যান্টেড করেছে, আপনার সব জায়গায় বীজ বপন করেছে করাপশনের, যেখানে কাজ সেখানে করাপশন। আপনার যে বালিশের দাম 50,000 টাকা হয়নি এই দেশে ভাই। সুতরাং বাস্তবতাকে আপনাকে সৎ মানুষের খুঁজে একটা টিম কাজ করতে হবে। সৎ মানুষ যদি এক্সিকিউশনে, যেমন আমাদের মাননীয় মন্ত্রী এই যে আমির খসরু সাহেব, তিনি একটা বাজেট অল্প দিনের মধ্যে, এটার জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য ওনার, অল্প দিনের মধ্যে তিনি করেছেন, এই যে একটা বাজেট দিয়েছেন। বাজেট তো একটা অঙ্কের পরিসংখ্যান, আয় ব্যয়ের হিসাব, তো সেটা দিয়ে আপনার দেশের সেটাকে বাস্তবায়নের জন্য এক্সিকিউশনে যারা থাকবেন, তারা যদি শতকরা 100 টাকা ইনভেস্টমেন্ট যেখানে করার কথা সেখানে ইনভেস্টমেন্ট হয় একরকম চিত্র, শতকরা 50 টাকা ইনভেস্টমেন্ট হলে একরকম চিত্র, শতকরা 80 টাকা ইনভেস্টমেন্ট হলে একরকম চিত্র, বাকি টাকাটা উধাও হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হলো যে যারা এখানে আরেকটা কথা বলতে হয়, 17 বছর ধরে যারা ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত হয়েছে, যারা কাজ করতে পারে, যাদের শিল্প বন্ধ হয়েছে, যাদের লাইসেন্সগুলো রিনিউয়াল করা সম্ভব হয়নি বা তদানীন্তন সরকার করেনি, তাদের কিন্তু 17 বছর
ট্যাক্সটা দিয়ে রিনিউয়াল করতে হচ্ছে, এটা তো ভাই উচিত হলো না। তার মানে এই জায়গায় বিবেচনা করা দরকার বলে বিবেচনা আপনার করার মনে হয়? দাবি রাখে না। একই সঙ্গে আমরা দেখছি যে বর্তমান সরকার কিন্তু বন্ধ কলকারখানাগুলো চালু করার ক্ষেত্রেও কিন্তু উদ্যোগ নিচ্ছে। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন সরকার এসছে, একটা অনেকখানি যে পলিটিক্যাল যে আনস্টেবিলিটি যেটা ছিল সেটা অনেকখানি কমে গেছে, এখন একটা স্থিতিশীল সরকার। তারপরেও বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে আর কি কি সমস্যাগুলো আছে বলে আপনি মনে করছেন? এমনকি ব্যাংক ইন্টারেস্ট যেটি, সেটিও আপনারা বিভিন্ন সময় বলছেন যে উচ্চ। মানে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আপনি তো করাপশনের কথা বললেন, আর কি কি সমস্যা আছে এবং সেগুলোর সমাধান কিভাবে করা যায়, এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নেব। তার আগে নিচ্ছি একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের বিনিয়োগ পরিস্থিতি এবং দেশের রপ্তানি খাতের যে অবস্থা সেটি নিয়ে। আলোচক হিসেবে আমাদের এখানে উপস্থিত আছেন বিজিএমই এর সাবেক সভাপতি জনাব এস.এম. ফজলুল হক। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, বিরতির আগে আপনি একটি কথা বলছিলেন যে যে সমস্ত শিল্প কারখানাগুলো বিগত 17 বছর ধরে বিগত সরকারের নানা রকমের বৈষম্যের শিকার হয়ে মানে নিভু অবস্থায় আছে কিংবা অনেকগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোর ব্যাপারে বর্তমান সরকারের এগিয়ে আসা উচিত নানান রকমের সহযোগিতা দিয়ে। তো আমরা তো দেখছি যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে, তারা একটি 60,000 কোটি টাকার একটা তহবিল গঠন করেছে। সেখানে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে তার মধ্যে আছে যে বন্ধ কলকারখানাগুলোও তারা চালু করার ক্ষেত্রে সহযোগিতা দেবেন। তো আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আর কি কি ধরনের সহযোগিতা আসলে এখানে দরকার, যেগুলো বিনিয়োগের ক্ষেত্রে বাধা তৈরি করছে, কিংবা যে সমস্ত শিল্প কলকারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সচল করার ক্ষেত্রে কি রকমের উদ্যোগ আসলে দরকার? এখানে একটা জিনিস পরিষ্কার, সরকারের পক্ষ থেকে কিন্তু সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে অচল ফ্যাক্টরিগুলোকে সচল করার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। তার জন্য সরকার বাংলাদেশ ব্যাংককে ইনস্ট্রাকশনও দিয়েছেন, টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু এখানে মৌলিক বিষয়টা হলো যে টাকা বরাদ্দ করলেও যেসব ফ্যাক্টরিগুলো, এখানে দুইটা ভাগ আছে কিন্তু। একটা হলো যে গত 17 বছর ধরে যেসব ফ্যাক্টরিগুলো শেখ হাসিনা সরকার তাদের রাজনৈতিক কারণে প্রতিহিংসার কারণে বন্ধ করে দিয়েছে, তাদেরকে ভিন্নভাবে দেখতে হবে এবং দেখা উচিত বলে আমি মনে করি। এক। দ্বিতীয় হলো যে যারা মানে প্রতিহিংসার শিকার না হয়ে বিভিন্ন কারণে বন্ধ হয়েছে সেগুলিকে সচল করলে আমাদের কর্মসংস্থান হবে। তাহলে দুইটা দিক, তাদেরকে আপনি করলেন, তাদেরকে সহযোগিতা করলেন। সহযোগিতা কি করলেন? আপনি একটা লেটেস্ট একটা সার্কুলার হয়েছে যে যারা টাকা দিয়ে দিতে পারবেন এককালীন, তাদের সুদ মওকুফ করা হবে। যে মানুষটি 100 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে তার সুদে আসলে 200 কোটি টাকা হয়েছে মনে করেন। 200 কোটি টাকার মধ্যে আপনি 100 কোটি টাকা মাফ করে দিলেন, 100 কোটি টাকা তো তাকে দিতে হবে অ্যাট এ টাইম। যে মানুষের হাতে 100 কোটি টাকা থাকে সে কখনো ডিফল্টার হয় না। উইলফুল ডিফল্টারের কথা আমি বলবো না, যারা ব্যবসায়ী তারা হয় না, কখনো হতেও পারে না। সুতরাং এই সার্কুলারটা এবেল কেউ করতে পারবে না, করলেও খুব অল্প সংখ্যক মানুষ করবে। সেটা কি করা উচিত ছিল? সেইটা যেটা করণীয় বা করা উচিত বলে আমি ব্যক্তিগত, এটা আমার ব্যক্তিগত মত, সেটা হলো যে সেই শিল্প কারখানাগুলোকে যাদেরকে আপনি এক্সিটে দিচ্ছেন তাদেরকে এই টাকাটা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া উচিত, কমপক্ষে 2 বছর। কারণ কোনো কোল্যাটারাল থাকলো, কোনো প্রপার্টি থাকলো, সেটা ক্রেতা সংগ্রহ করা, বিক্রি করতে সময় লাগে এবং তাকে এই ইনস্টলমেন্ট আপনি প্রতি মাসে বা 3 মাসে দিলে হবে না, তাকে 6 মাসের একটা স্লট করে করে আপনার 2 বছর সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। 1। 2 নম্বর হলো যে যেসব ফ্যাক্টরিগুলোকে আপনি সচল করবেন, চালু করবেন কর্মসংস্থানের জন্য, দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, তাদেরকে আপনি
তাদের ফ্যাক্টরিটা চালু রাখার জন্য তাদের ওয়ার্কিং ক্যাপিটালের ব্যাপার আছে, তাদের বিভিন্ন রকম সহযোগিতার ব্যাপার আছে। ব্যাংকে গেলে তাদেরকে যদি মুখ বাঁকা করে অন্যদিকে ফিরে থাকে তাহলে এসব কাজ করার সার্কুলারের কোনো ইম্পর্টেন্স থাকবে না। আমি এটার সঙ্গে একটু বিষয় যোগ করি, সেটি হচ্ছে যে আমরা তো দেখি যে খেলাপি ঋণ কমানো বলেন কিংবা ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য বলেন কিংবা অচল কারখানা সচল করার জন্যই বলেন, ব্যাংক প্রায় ঋণ পুনঃতফসিলীকরণের সুযোগ দেয়, রিশিডিউলের সুযোগ দেয়। কিন্তু যারা এই রিশিডিউলের সুযোগটা নিচ্ছেন, যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, তারা প্রায় আমাদেরকে বলেন যে আমরা ঋণ পুনঃশিডিউল করছি কিন্তু বাট পরবর্তীতে কারখানা চালু করার মতো ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের হাতে থাকে না। তাহলে এই জায়গাটা আসলে কিভাবে সমাধান হতে পারে? আপনি একটা মানুষকে সুস্থ করলেন, জি, সুস্থ করার পর তার খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, তাকে বললেন যে আপনি বেঁচে থাকেন, বেঁচে থাকতে পারবে? হাওয়া খেয়ে তো আর মানুষ বেঁচে থাকতে পারবে না। তার জন্য ফুড সাপ্লাই দরকার, খাদ্য দরকার। খাদ্যটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল, খাদ্যটা হলো তার অন্য ফ্যাসিলিটিসগুলো, তাকে সহযোগিতা করা, তাকে দাঁড়ানোর জন্য সহযোগিতা করা। অন্য যেসব চালু ফ্যাক্টরিগুলো আছে সেগুলি দাঁড়িয়ে আছে রে ভাই, তাদেরকে ব্যাংক কিন্তু তাদেরকে টাকা দিতে চায় যারা দাঁড়িয়ে আছে, কিন্তু সরকারের পলিসি হলো যেসব ফ্যাক্টরিগুলো বন্ধ আছে সেগুলো চালু করে আমাদের কর্মসংস্থান করা, আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করা। দুইটার সাথে কোঅর্ডিনেশন করতে হবে। না, আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা উদ্যোক্তারা আপনারা কেন ব্যাংকে এই বিষয়টা বলেন না যে ঋণ তফসিলীকরণের সুযোগ দিলেই হবে না, সঙ্গে সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল না দিলে তো সমস্যা, সেটি কি আপনারা বলেন না ব্যাংকগুলোকে? বলা হয়, কিন্তু বিষয়টা হলো যে ব্যাংকগুলো যুক্তি দেয় কি এখানে ওই বিষয়টা হলো যে আপনার ওই এক সময় এই আমাদের পোশাক শিল্পটা দাঁড়ালো কিভাবে? তখন কিন্তু ব্যাংক ছিল হাতে গোনা কয়েকটা, এখন অনেকগুলা ব্যাংক। তখন আমাদের এই শিল্পের পোশাক শিল্প বলেন অন্য শিল্প বলেন, সেই মালিকরা ব্যাংকের মালিক ছিল না। এখন ব্যাংকের মালিক, আমাদের শিল্পের মালিক ব্যাংকের মালিক হওয়াতে ওনারা যখন শিল্প নিয়ে কথা বলেন তখন একরকম ভার্সন, আবার ব্যাংকের বোর্ডে বসলে তখন ওনারা কিভাবে ইনকাম বাড়বে, কোন কোন খাতে ইম্পোজ করা যায়, মানে আরও ট্যাক্সেশন, সেই রকম চিন্তা করেন। যে কারণে আপনার ইন্টারেস্ট যদি 10% থাকে, আপনার আরও 5% দেখা গেল যে এক্সট্রা বিভিন্ন খাতে ওনারা টাকা কেটে নেন। এক সময় আমাদের গার্মেন্টস সেক্টর, পোশাক শিল্পে বলা হতো, এটা আমি বলবো অনেক অনেক শ্রদ্ধার সাথে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে প্রয়াত, যাকে আমরা শ্রদ্ধার সাথে সবসময় নাম উল্লেখ করি, তিনি বলে দিয়েছিলেন যে আগে গার্মেন্টসের বেতন দিয়ে দেন, পরে গার্মেন্টসের মালিকের সাথে বসে বেতনগুলো যেগুলি দিয়েছেন সেগুলি কিভাবে নেবেন সেটার প্রোগ্রাম করেন। এতে করে গার্মেন্টস দাঁড়িয়েছে। যদি সেরকম মনোবৃত্তি না থাকতো, যদি টাকা তো আসে রপ্তানি করলে ব্যাংকের হাতে, ব্যাংক এখন টাকাগুলো তাদেরগুলো কেটে নিয়ে বাকি টাকা থাকলে বেতন দেন, না থাকলে ফ্যাক্টরিগুলো আনলে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে যিনি ব্যাংকের মালিক তিনিই ব্যবসায়ী, তিনি যখন ব্যবসায়িক ফোরামে কথা বলেন তখন বলেন যে ব্যাংকের উচ্চ সুদের হার, হ্যাঁ, ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না, এ সমস্ত কথা বলেন। আবার ওই ব্যবসায়ী যখন ব্যাংকের পরিচালনা পর্ষদে বসে ব্যাংকের সুদের হার তো উনিই নির্ধারণ করেন। জি, আমি বলতে চাচ্ছি এই যে সাংঘর্ষিক অবস্থা, সেটি আসলে কেন হয়? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছে জানবো, তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের বিনিয়োগ এবং রপ্তানি পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিজিএমই এর সাবেক সভাপতি জনাব এস এম ফজলুল হক।
জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম। আপনি বলছিলেন যে যিনি ব্যবসায়ী তিনি ব্যবসায়িক ফোরামে ব্যাংক ঋণ সুদের হার কমানোর কথা বলেন, আবার উনিই যখন ব্যাংকের মালিক হয়ে পরিচালনা পর্ষদে বসেন তখন উনি ব্যাংকের সুদের হার বাড়িয়ে দেন। এই যে সাংঘর্ষিক অবস্থা, সেটি আসলে কেন এটা এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে? আচ্ছা, আমি মৌলিকভাবে ব্যাংকিং ব্যবসার উপর আমাদের মতামত তো থাকবেই ডেফিনেটলি। এটা হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, কারণ এক ব্যক্তির দ্বৈত নীতি এটা আমাদের দেশে প্রচলিত আছে। সুতরাং এটা যিনি রাষ্ট্র পরিচালনা করেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, ওনাদের মাথায় আছে আমার বিশ্বাস, ওনারা যথাযথ এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। আরেকটা বিষয় আমি একটু, আমাদের দেশের একটা মানুষ যদি আপনার পাহাড়ের উপর থাকে, নিচে সাধারণ মানুষ থাকে, ওই মানুষটা সবার দৃষ্টি আকর্ষণ করে। ওই মানুষটি যিনি উপরে আছেন, তিনি যদি সাধারণ মানুষের সব কিছুর দিকে লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু সমাজের ন্যায় বিচার, সমাজের কার্যক্রমগুলো যথাযথভাবে পরিচালিত হয় না। সেইভাবে বলতে গেলে আমাদের দেশে কিন্তু গ্রামীণ অর্থনীতি বলে একটা শব্দ আছে। গ্রামে সাধারণ মানুষেরা ব্যাংক থেকে কর্জ পায় না, তারা কোলাটারাল দিতে পারে না। তারা কি করে? তারা বিভিন্ন ব্যক্তি এনজিওর থেকে টাকা নেয়, তারা বলে কিস্তি নেয়। তো ওই কিস্তিতে টাকা নেওয়া আর কি। কিস্তিতে টাকা নিলে সেখানে অনেক বেশি সুদ, এবং গ্রামীণ অর্থনীতিটা মৌলিকভাবে সাধারণ মানুষেরা তার উপরেই বেঁচে আছে এখন। সেই বিষয়টাকে সরকার যথাযথভাবে অ্যাড্রেস করা দরকার, চিন্তা করা দরকার, যদি সাধারণ মানুষের অর্থনীতি আমরা পরিবর্তন চাই। দ্বিতীয় হলো যে আমরা আমাদের দেশ ছোট দেশ, শিল্পায়ন ছাড়া আমাদের আসলে কৃষি নির্ভরশীলতার উপর 100% নির্ভর করা যাবে না। তো কৃষিকে সরকার যথাযথভাবে কৃষি কার্ড দিচ্ছে। আচ্ছা, তারপর আরও বিদেশে যারা আছে তাদেরকেও কার্ড দিচ্ছে। বিভিন্ন কার্ডের মাধ্যমে সরকার চেষ্টা করছেন, অল্প কয়েকটা দিনেই তো হলো মাত্র। তো আমাদের অর্থনীতিকে সমৃদ্ধি শক্তিশালী করতে হলে আমরা ইনভেস্টমেন্টের কথা বলি। বিদেশ থেকে যারা এখানে বিদেশিরা ইনভেস্ট করবে শিল্পায়নে বা অন্য সেক্টরে, বিদেশিরা তখন ইনভেস্ট করে যখন তারা কনফিডেন্স পায় যে তাদের ইনভেস্টমেন্টটা তারা সুরক্ষিত রাখতে পারবে, তারা প্রফিট করতে পারবে। সেই জায়গায় আপনি শিল্প যদি বিদেশিরা করেও, আপনি সেখানে কাজ করার জন্য যে দক্ষ বিভিন্ন সেক্টরে, শুধু শ্রম বিক্রি করা নয়, টেকনিক্যাল নলেজ বা বিভিন্ন রকম আরও বিভিন্ন খাতের নলেজ সম্পন্ন মানুষ যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু ইনভেস্ট করলেও সেটার দক্ষ মানুষ আসবে বিদেশ থেকে। আমার লাভ কি হলো? আমার কোনো লাভ হলো না। আমি ফেসিলিটিস দিলাম, প্রফিটটা নিয়ে গেল বিদেশিরা। বিদেশি একজন এখানে কাজ করতে আসলে ইন্ডাস্ট্রিতে তার বেতন অনেক, তা আমাদের দেশের বেতন যিনি লেবার কাজ করেন তা অল্প। আমি বেনিফিটটা পাচ্ছি না সেভাবে। সেই গ্রামীণ অর্থনীতি এই জন্য চাঙ্গা করতে হবে। গ্রামীণ অর্থনীতিকে আপনি চাঙ্গা করতে হলে শিক্ষা, স্বাস্থ্য এগুলি নিশ্চিত করতে হবে। আপনি যেটি বললেন যে যারা উপরে থাকবে তারা নিচে যারা ছোট থাকবে তাদেরকে দেখবে। একইভাবে যদি আমি প্রশ্ন করি, আপনারা যারা বড় বড় যারা ব্যবসায়ী, আপনি ব্যবসায়ী নেতা, এবং আমি জানি যে আপনি ছাত্র নেতাও ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন সিনেট মেম্বার, আপনি বিজিএমইএতে নেতৃত্ব দিয়েছেন, সিন্ডিকেট মেম্বার। তো আপনাদেরও তো দায়িত্ব আছে যে ছোট ছোট যারা ব্যবসায়ী, ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছে, গ্রামীণ পর্যায়ে যারা আছে, তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের জন্য কথা বলার দায়িত্ব তো আপনাদেরও। তো আমি একই সঙ্গে একটু বলতে চাই যে ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন এফবিসিসিআই, আমরা তো তাদের ব্যাপারে খুব জোরালো ভূমিকা দেখি না, সেটি কেন? 17 বছরে শেখ হাসিনা সরকার শুধু এফবিসিসিআই না, যতগুলি ট্রেড বডি আছে সবগুলি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার চাচ্ছে সেগুলির আইনকানুনগুলো শেখ হাসিনা সরকার তাদের মতো করে পরিবর্তন করে ফেলেছিল। এখন যেটি দরকার সেটা হলো আইনের পরিবর্তন। শিল্পের ট্রেড বডিগুলো
ট্রেড বডি এবং অ্যাসোসিয়েশন যেগুলো আছে তাদের আইনের পরিবর্তন দরকার, সেগুলি মানে ব্যবসায়িক বান্ধব হওয়া দরকার। একজন বড় উদ্যোক্তা, বড় শিল্পপতি, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফোন করতে পারেন, ব্যাংকের এমডিকে ফোন করতে পারেন। একজন ছোট্ট ব্যবসায়ী, চায়ের দোকানদার, মুদির দোকানদার বা সবজি ব্যবসায়ী, সে তো পারে না। তার জন্য কাজ করতে হবে। তাদের জন্য কাজ করতে গেলে আপনার এই ট্রেড বডিগুলোকে সেইভাবে কাজ করতে হবে। প্রত্যেক জেলায় জেলায় ট্রেড বডি যেগুলি আছে তাদেরকে আমরা শুধু যেমন এই সরকারের উচিত বা সরকারের তো রেভিনিউ আর্ন করতে হবে, না হয় সরকার চলবে না। সেই রেভিনিউ আর্নিংয়ের ব্যাপারও ট্রেড বডিগুলোর প্রোগ্রাম থাকা উচিত। আমরা কিভাবে সরকারকে সহযোগিতা করব? আমার বিশ্বাস এটা সম্ভব। এই সমৃদ্ধ দেশ গড়তে গেলে শিল্প ছাড়া বিকল্প নাই, এবং শিল্প খাতকে সমৃদ্ধ করতে গেলে সরকারের ব্যাংকিং ব্যবস্থা সংস্কার করতে হবে, সরকারের শিল্প পলিসিকে আরও সময় উপযোগী করতে হবে। ভাই, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে কিনা, খুবই সংক্ষিপ্তভাবে? আমি একটুকুই বলবো, সরকার চেষ্টা করছে অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য। এখন ট্রেডিশনাল ওয়েতে সরকারের যে পরিকল্পনা কমিশন আছে তাদের পরিকল্পনার ভিতর করাপশনকে 10 বছরে বা 5 বছরে স্লট, আমি এইভাবে বলতে চাচ্ছি যে ক্যান্সার হলে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এইভাবে ভাগ করে। 4 হলে তাকে রক্ষা করা যায় না। আমাদের দেশের অবস্থাটা, করাপশনটা কোন স্টেজে আছে সেই স্টেজটা নির্ণয় করে তাকে কিউরের জন্য আমাদের 5 বছর বা 10 বছরের প্রোগ্রাম থাকা উচিত। এবং শিল্প খাতেও শিল্প উদ্যোক্তা সৃষ্টি করার জন্য নতুন উদ্যোক্তার কথা বলেছেন আপনি। আমাদের ভবিষ্যৎ যারা তরুণ দেশে নেতৃত্ব দেবে তাদেরকে যদি সমৃদ্ধ করতে হয়, আপনার তার টাকা নাই, সরকারের বিভিন্ন প্রোগ্রাম থাকতে হবে যেখান থেকে তাদেরকে সহযোগিতা করে শিল্পায়ন করা যায়, তাদেরকে উদ্যোক্তা হিসেবে দাঁড় করানো যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, যারা শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এটিএন নিউজের সঙ্গে।